আমার ঠিক পেছনে একটা শহর দেখা যাচ্ছে যেটার অবস্থান নর্থ কোরিয়াতে। বাট ইউ নো হোয়াট, দিস সিটি ডাজন্ট এক্সিস্ট। ইয়ার 1953। পৃথিবীর মানচিত্রের পূর্ব দিকে কোরিয়ান পেনিনসুলাতে ৩ বছরের ব্লাডি কনফ্লিক্ট শেষে ইউএসএ, চায়না, ইউনাইটেড নেশনস আর ২ কোরিয়া মিলে সিদ্ধান্ত নিল মিলিটারি ডিমার্কেশন লাইন বরাবর নিজেদের সৈন্যদের 1.25 মাইল করে পিছিয়ে নেবে। আর এভাবেই হান রিভার থেকে শুরু করে কসং শহরের একটু দক্ষিণ পর্যন্ত প্রায় ১৫০ মাইল জুড়ে তৈরি হয় একটা ডিমিলিটারাইজ জোন বা ডিএমজি। এইটা আপনারা জানেনই, কিন্তু কাহিনী হচ্ছে ২ কোরিয়া কিন্তু একটা সিজ ফায়ার এগ্রিমেন্ট সাইন করেছিল, বা যেটাকে আর্মিস্টিস এগ্রিমেন্টও বলা হয়। তারা কিন্তু কোনো শান্তি চুক্তি করে নাই। দ্যাট মিনস ২ কোরিয়া কিন্তু এখনো অ্যাক্টিভলি ওয়ারে আছে, আর সেই হিসেবে সিউল একটা ওয়ার জোন না হয় বললাম, কিন্তু তারা কি আসলেই কোনো কনফ্লিক্টে জড়িত ছিল এই ডিএমজি বানানোর পরেও? ইয়াস, ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বিশ্ব যখন বুঁদ হয়েছিল ভিয়েতনাম ওয়ার নিয়ে, কোরিয়া সে সময় দম আটকে ছিল আরও একটা যুদ্ধের ভয়ে। হতে হতে না হওয়া এই যুদ্ধটাকে অনেকেই বলে সেকেন্ড কোরিয়ান ওয়ার। বাট এই যুদ্ধ শেষ হওয়ার পরেও আরো অজস্র কনফ্লিক্ট হয়েছে এই ডিমিলিটারাইজ জোন বরাবর। বেলুন দিয়ে বর্ডারের অন্য পাশে লিফলেট ড্রপ করা থেকে শুরু করে সাউন্ড বক্স দিয়ে ফেক অ্যালার্ট দেয়া, একটা আস্ত প্রোপাগান্ডা সিটি বানানো, গাছ কাটা নিয়ে মারামারি, এমনকি মাটির নিচে টানেল বানিয়ে আক্রমণের চেষ্টা, এমন অজস্র কাহিনী পৃথিবীর একমাত্র ডিএমজি কে ঘিরেই রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেটা এক্সপ্লোর করব। ওকে, তো আমরা একটু আগে ডিএমজি এরিয়ার ভেতরে ঢুকলাম। সাউথ কোরিয়ার অন্যান্য অঞ্চলে থেকে এই এরিয়াতে ঢুকলে একটা ডিফারেন্স বোঝা যায়। আমি একটু আগে আমাদের রাব্বানি ভাইকে আস করতেছিলাম যে আমরা ডিএমজিতে ঢুকে গেছি কিনা। ভাই বললো যে হ্যাঁ ঢুকে গেছি। আশেপাশে জাস্ট এলাকার ভাইব, তারপরে গাছপালা অ্যান্ড এই পাশ থেকে ফুল টুল আরও অনেক কিছু আছে যেটা আপনাদের ভিডিওতে দেখাবো। সো জাস্ট এরিয়াতে ঢুকলে একটা ভাইব আছে, এটাই আর কি। আর আজকে আমাদের সাথে রাব্বানি ভাই আছে। রাব্বানি ভাই আমাদেরকে অনেক কষ্ট করে ড্রাইভ করে নিয়ে আসছে, সো থ্যাঙ্কস এ লট টু হিম। কোল্ড ওয়ারের পিক টাইমের মধ্যে ১৯৫৭ সালে ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট আর স্টেট ডিপার্টমেন্টের মধ্যে ব্যাপক তর্ক হচ্ছিল একটা বিষয় নিয়ে, সাউথ কোরিয়াতে নিউক্লিয়ার ওয়েপন ডিপ্লয়মেন্ট। ডিবেটের একদিকে ছিলেন জয়েন্ট চিফ অফ স্টাফ অ্যাডমিরাল আর্থার রেডফোর্ড, যার কথা ছিল সাউথ কোরিয়ায় অবস্থান করা আমেরিকান ফোর্সের সিকিউরিটির জন্য নিউক্লিয়ার আর্সেনাল ডিপ্লয় করা দরকার। আর অন্যদিকে ছিলেন সেক্রেটারি অফ স্টেটস জন ফস্টার, যিনি কোনো অবস্থাতেই এরকম ম্যাসিভ ডিস্ট্রাকশনের কোনো ওয়েপন সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রাখার পক্ষেই ছিলেন না। আর একই সাথে ১৯৫৩ সালে সাইন হওয়া কোরিয়ান আর্মিস্টিস এগ্রিমেন্টের প্যারাগ্রাফ 13D তে বলা হয় যে দুই সাইডের কোনো ধরনের নতুন ওয়েপন ইন্ট্রোডিউস করতে পারবে না। বাট এইটা তো আমেরিকা। এ থেকে ১৯৫৮ সালের জানুয়ারি মাসে নিউক্লিয়ার পাওয়ার্ড অনেস্ট জন মিসাইল এবং ২৮০ মিলিমিটারের অ্যাটমিক ক্যানন বসানো হয় সাউথ কোরিয়াতে। আর এক বছরের মধ্যে আরো অসংখ্য মিসাইল আনা হয় যেগুলোর রেঞ্জ চায়না আর সোভিয়েত পর্যন্ত চলে যেতে পারে। আর এইটাতেই কিন্তু মেজাজ বিগড়ে গেল নর্থ কোরিয়ার। তারা এই ডিএমজি জুড়ে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড ফোর্ট বানানো শুরু করে, আর তাদের মিলিটারি প্রেজেন্সও ডিএমজির আশেপাশে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এদিকে কোরিয়ান যুদ্ধের পর চাইনিজ ফোর্স নর্থ কোরিয়া থেকে সরে যাওয়ার সাথে সাথেই কিম ইল সাং তার 7 ইয়ার প্ল্যান শুরু করেন ১৯৬০ থেকে। এই প্ল্যানের লক্ষ্য ছিল র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। বাট এই প্ল্যানের ইনভেস্টমেন্টের জন্য তারা আবারও তাকিয়েছিল সোভিয়েত আর চায়নার দিকে। কিন্তু স্টালিনের মারা যাওয়ার পর সোভিয়েত আর চীনের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হওয়া শুরু হয়। আর এদিকে বর্ডার কান্ট্রি হওয়ার কারণে চীনের সাথে কিন্তু ভালো সম্পর্ক নর্থ কোরিয়া রাখতেই হবে। আর এই ভালো সম্পর্ক আবার সোভিয়েতরা খুব ভালো চোখে দেখে নাই। তো ১৯৬৩ সালে যখন নর্থ কোরিয়া নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপমেন্টের জন্য সোভিয়েতদের সাহায্য চায়, তারা সেটা দিতে রাজি হয় না। আলটিমেটলি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে কোনো ফল আসছে না দেখে কিম ইল সাং তার প্ল্যান চেঞ্জ করে, আর ঠিক সেই সময়টায় সাউথ কোরিয়ার দিকে তাকান। এই সময় সাউথ কোরিয়া পুরা এশিয়ার, ইনফ্যাক্ট পুরো ওয়ার্ল্ডের মধ্যেই ওয়ান অফ দ্য পোরেস্ট নেশন ছিল। ১৯৬০-এর দিকে তাদের জিডিপি ছিল $69। একই সাথে ভিয়েতনাম ওয়ার ফুল ফোর্সে শুরু হয়ে যাওয়ার কারণে আমেরিকাও আস্তে আস্তে কোরিয়া থেকে ফোর্স সরিয়ে নিচ্ছিল। আর এইসব দেখেই নর্থ কোরিয়া তখন ভাবে এই তাদের সুযোগ, আস্তে আস্তে তারা হয়তো সাউথ কোরিয়া দখল করে নিতে পারবে। এরপর শুরু হয় নর্থের প্রোপাগান্ডা প্রচার করা। সেই সময় জানেন সাউথ কোরিয়ান ইকোনমি কিন্তু একটু লো ছিল নর্থের তুলনায়, আর এইটাতেই তারা নর্থের মানুষজনের কাছে প্রচার করা শুরু করে যে সাউথ কোরিয়ার যে কোনো সাধারণ মানুষজনই চায় আসলে নর্থের সাথে এক হতে। অর্থাৎ তারা সাউথে থেকে অখুশি, আর তাদের স্বপ্ন নর্থের সাথে একত্রিত হওয়া। এখন আপনাদের একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। ১৯৬৮ সালের দিকে উ নামে একটা ফ্যামিলি ছিল, যেই ফ্যামিলির ৪ জন মেম্বার এই ডিএমজির কোনো একটা এলাকায় গাছ কাটছিল। আর সেই সময় তারা দেখতে পারে যে সাউথ কোরিয়ান সোলজারদের ড্রেস পরে প্রায় ৩১ জন মানুষ বর্ডার দিয়ে চলাফেরা করছে। তো তাদের ভয়েস শুনেই আর তাদের অ্যাকসেন্টটা একটু ডিফারেন্ট মনে হয়। তাদের কাছে সাউথ কোরিয়ান অ্যাকসেন্ট নর্মালি মনে হয় না, একটু নর্থের অ্যাকসেন্ট মনে হয়। আর এই কারণে উ ফ্যামিলির সেই ৪ জন মেম্বার যখন সেই
সাউথ কোরিয়ান ড্রেস পরা এই মানুষগুলোর কাছে কোয়েশ্চেন করতে যায় যে আসলে ভাই তোমরা কারা, ঠিক সেই সময় যে সাউথ কোরিয়ান ড্রেস পরা যে মানুষগুলো ছিল তারা আসলে ছিল নর্থ কোরিয়ান সোলজার, এবং তারা এসেছিল আসলে সাউথ কোরিয়ান প্রেসিডেন্টকে অ্যাসাসিনেট করার জন্য। এই কথাগুলো সে সরাসরি ইউ ফ্যামিলির একদম নর্মাল মানুষের কাছে বলে দেয়। মানে জাস্ট চিন্তা করেন যে কোন লেভেলের ব্রেইন ওয়াশ তারা ছিল, যে তারা ভাবছিল যে এই কথাটা যদি সাউথ কোরিয়া একটা সাধারণ মানুষ শোনে তাহলে সে আসলে খুশি হয়ে যাবে যে তাদের প্রেসিডেন্টকে মার্ডার করার জন্য আসছে নর্থ কোরিয়ার থেকে সেভিয়র 31 জন। বাট এই জিনিসটা বলে দেওয়ার পরেই আসলে সেই সোলজারদের মনে হয়েছিল যে না, একটা ভুল করে ফেলেছি। তো এবার তারা কি করে, তারা এই যে 4 জন একদম নর্মাল কৃষক টাইপের লোকজন, এদের সাথে একটা এনডিএ এগ্রিমেন্ট সাইন করে, অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এদের 4 জনকে দিয়ে সাইন করায় যে তোমরা এই কথাটা জীবনেও কাউকে বলবা না, এটা প্রমিস করো, সাইন করো। বাট নেক্সটে কি হয়েছিল সেটা বুঝতেই পারছেন। এই 31 জন সোলজার এই 4 জন সাধারণ মানুষকে ছেড়ে দেয় তাদের উপর ভরসা করে, অ্যান্ড সাথে সাথে তারা যে সেটা পুলিশে রিপোর্ট করে দেয়, অ্যান্ড দেন তারপরে তো সাউথ কোরিয়া পুরাপুরি অ্যালার্ট। আমি এখানে রেকর্ড করতে আসছিলাম জায়গাটা ভালো দেখে, তো বাট প্রচন্ড বৃষ্টি নামা শুরু করে দিছে, বৃষ্টিতে ভিজতেছি, তো ও ক্যামেরাও ভিজতেছে, সো ক্লোজিং দ্য ক্যামেরা। বাট এই 31 জন সোলজার বোকা হলেও তারা কিন্তু ছিল হাইলি ট্রেন্ড গেরিলা। ওদের ট্যাকটিসও অন্য লেভেলের ছিল। তাদের ইনফরমেশন লিক হয়ে যাওয়া সত্ত্বেও কোথায় তাদের পাওয়া যাচ্ছিল না। জাস্ট কপালের জোরে তারা যখন সাউথ কোরিয়ান প্রেসিডেন্সিয়াল প্যালেস ব্লু হাউস থেকে মাত্র 300 মিটার দূরে এক পুলিশ চেকপোস্ট পার করছিল, তখনই তাদের আটকায় সাউথ কোরিয়ান এক পুলিশ অফিসার। আর কোনো উপায় না দেখে পুরো ইউনিট এবার ডিসিশন নেয় বাই ফোর্স তারা প্যালেসে এন্ট্রি নেবে। আর এই ক্ল্যাশে কিন্তু প্রায় 100 জন সিভিলিয়ান প্লাস কোরিয়ান পুলিশ অফিসার মারা যায়, আর 4 জন ইউএস মিলিটারি পার্সোনেলও মারা যায়। এই 31 জনের মধ্যে কেবলমাত্র একজন পাবজিও গিয়ং নর্থে পালিয়ে যেতে পেরেছিল, আর নর্থে যাকে এখনো ন্যাশনাল হিরোর মর্যাদা দেওয়া হয়। আর আরেকজন কিম সিং জোকে সাউথ কোরিয়ান মিলিটারি ক্যাপচার করে। আর এই কাহিনীগুলো আসলে তার কাছ থেকেই উঠে এসেছে। এই ঘটনার পরই ইউনাইটেড নেশনস কমান্ড মিলিটারি আর্মিস্টিস কমিশনের মিটিং ডাকে, কিন্তু নর্থ কোরিয়া সেই মিটিংটা একদিন পেছানোর জন্য আহ্বান জানায়। জাতিসংঘ কিন্তু আর জানতো না নর্থ কোরিয়ানরা কি প্ল্যান করছে। আর এই একদিনেই জানুয়ারি 23 তারিখ ইউএসএস পিওব্লো, যেটা ইউএস নেভির টেকনিক্যাল রিসার্চ শিপ, যেটা ক্যাপচার করে নর্থ কোরিয়া। ইউএসএ দাবি করে এই শিপ ইন্টারন্যাশনাল ওয়াটারে ছিল, কিন্তু এইটাকেই এবার কোনো রকম একটা মুক্তিপণ হিসেবে ইউজ করে নর্থ কোরিয়া ইউএনকে বাধ্য করে ব্লু হাউস রেডের বিষয়টা নিয়ে কোনো স্টেপ না নিতে। এখন আমি যেই জায়গাটাতে আছি এটাকে বলা হচ্ছে নুরি ক্যাম্প গ্রাউন্ড। এটা মেনলি সাউথ কোরিয়ান গভর্নমেন্ট তৈরি করেছিল একটা পার্কের মতো করে। এটার মেইন যে স্পিরিটটা ছিল সেটা হচ্ছে এই দুই কোরিয়া আর কোনোদিন কোনো যুদ্ধ করবে না, এমন একটা ওয়াদা করা বলতে পারেন। তো এইখানেই মেনলি সবসময় সাউথ কোরিয়ান যেই সব মানুষদের রিলেটিভরা নর্থ কোরিয়াতে আটকা পড়ে আছে বা নর্থ কোরিয়ার বর্ডার ভাগের কারণে ওই দিকের মানুষ হয়ে গিয়েছে, তারা বছরের একটা নির্দিষ্ট সময় আসে আর তাদের ওই পাশের রিলেটিভদের স্মরণ করে। আর এসবের পরেও এই ডিএমজি জুড়ে ছোট ছোট গ্যাঞ্জাম কিন্তু লেগেই থাকতো। সেই সব গ্যাঞ্জামের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং গ্যাঞ্জামটা হচ্ছে এক্স মার্ডার ইনসিডেন্ট। মিলিটারি ডিমার্কেশন লাইন বরাবর একটা পপুলার গাছ ছিল, যেটা বড় হতে হতে প্রায় 30 মিটার টাচ করে ফেলেছিল। আর এই গাছের কারণে ইউএন কমান্ড সেন্টারের লাইন অফ সাইটে সমস্যাও হচ্ছিল। তো তারা এই গাছের ডালপালা কাটতে চায়। 1976 সালের আগস্টের 18 তারিখ ক্যাপ্টেন আর্থার বোনিফার আর মার্ক বেরেট সহ আরো প্রায় 11 জন যায় ওই গাছ কাটার জন্য। আর ঠিক সেই সময় সেই জায়গায় এসে উপস্থিত হয় সিনিয়র লেফটেন্যান্ট পাক চুলের কমান্ডে থাকা প্রায় 15 জন নর্থ কোরিয়ান সোলজার। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 মিনিট ধরে দেখে যে কি হচ্ছে। এরপর হুট করে পাক বনিফাসকে বলে এই কাজ বন্ধ করার জন্য, কারণ এই গাছ নাকি কিম ইল সং নিজে লাগিয়েছিল। আর বনিফাস কোনো পাত্তা দেয় না সেই কথায়। আর তার একটু পরেই বেরের পিছনে তাকিয়ে দেখে পাক চুল তার হাতে রিং খুলে নিচ্ছে, আর তার এক সোলজারের কাছ থেকে কুড়াল নিয়ে সে ক্যাপ্টেন বনিফাসের মাথা বরাবর আঘাত করে। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে পুরো জায়গায় একটা ম্যাসাকার হয়ে পড়ে। ক্যাপ্টেন বনিফাসকে পিটিয়ে মারা হয় আর ব্যারেট কোনো রকম পালিয়ে যেতে পারে। বাট সার্চ অ্যান্ড রেস্কিউ টিম তাকে উদ্ধার করার পরেও হসপিটালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আর এইটার জবাবে ইউএস মিলিটারি প্রবাবলি তাদের ইতিহাসের সব থেকে কুলেস্ট শোডাউন করে। ঘটনার 3 দিন পরে আমেরিকানরা ডিএমজিতে সেই গাছটা কাটার জন্য প্রায় 23টা আর্মার্ড ভেহিকেল পাঠায়। প্রতিটায় প্রায় 30 জন করে আর্মড সোলজার ছিল। আর সেটা দেখে নর্থ কোরিয়াও ইনস্ট্যান্ট 200 সোলজার ডিপ্লয় করে। আর তারা যখন মেশিন গান সেট করে বসেছে আক্রমণের জন্য, ঠিক সেই সময় দেখতে পায় সাউথ কোরিয়ান এয়ার স্পেস থেকে প্রায় 20টা ইউটিলিটি হেলিকপ্টার, 7টা কোবরা অ্যাটাক হেলিকপ্টার, ইউএস F4 ফ্যান্টন 2, সাউথ কোরিয়ান F5 অ্যান্ড F86 ফাইটার জেট, F11 বোম্বার উড়ে আসছে। মানে বুঝতে পারছেন কোন লেভেলের শো অফ। কিন্তু ডিমিলিটারি জোনে কিন্তু ওয়েপন ব্যবহার করা নিষেধ। ওই 23টা গাড়ি থেকে ইউএস সোলজাররা নেমে নর্থ কোরিয়ানদের দেখিয়ে দেখিয়ে M16 রাইফেল হ্যান্ড ওভার করতে থাকে। অফিসিয়াল টাস্ক ফোর্স ভিআরআর আন্ডারে ওই অপারেশনে প্রায় 813 জন হাইলি ট্রেন্ড ইউএস মিলিটারি পার্সোনাল পার্টিসিপেট করে জাস্ট একটা গাছ কাটার জন্য। আর জাপানের ওকিনাওয়া এয়ারবেসকেও অ্যালার্ট করে দেওয়া হয় 12,000 সৈন্য
স্ট্যান্ড বাই থাকে যে কোনো মোমেন্টে অ্যাটাকের জন্য। হেভি আর্টিলারি, মেশিন গান আর আর্ম ট্যাঙ্ক ডিএমজিতে এমনভাবে প্লেস করা হয় যেন কোরিয়ানরা দেখতে পারে। আর 42 মিনিট ধরে ওই গাছ কাটা চলে। 42 মিনিট ধরে নর্থ কোরিয়া দেখে ইউএস এর পাওয়ার। আর সেই দিন রাতে কিম ইল সাং দুইজন ইউএস অফিসার মারা যাওয়ার কারণে প্রথমবারের মতো দুঃখ প্রকাশ করে। চিন্তা করেন, একজন নর্থ কোরিয়ান লিডার দুঃখ প্রকাশ করছে, যেটা প্রবাবলি খুবই রেয়ার একটা ঘটনা। আমার পেছনের জিনিসটা দেখে আই গেস আইডিয়া করেই ফেলেছেন এটা কি জিনিস। মেনলি এটা একটা মনুমেন্ট যেখানে দুই কোরিয়ার মানুষরা যে আলাদা হয়ে গিয়েছে সেটা বোঝানো হচ্ছে। অ্যান্ড এইখানে দুই কোরিয়ায় দুইজন রিলেটিভ, তো এই ধরনের একটা ইমোশনাল জিনিস। অ্যান্ড এই সাইডে আর একটা বাটন আছে যেটাতে যে যদি আমি প্রেস করি এখানে খুবই স্যাড একটা গান হয়, যেটা তো যাই হোক, গানের লিরিক্স যদিও না বুঝি, বাট ইটস এ ইমোশনাল সং। দুই দেশের মানুষরা আলাদা হয়ে যাচ্ছে, রিলেটিভরা আলাদা হয়ে যাচ্ছে দুই দেশের কারণে। অ্যান্ড কত বছরের হিস্ট্রি আসলে ডিফারেন্ট হয়ে গেছে। আর এই কারণে এখানে একটা সাইন দেওয়া আছে, ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড। সো এই তো, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মনুমেন্ট। The song. This song is about the separation of North Korea and South Korea. They're missing about the family in the North Korea for 30 years have met. It's a long time, right? So it's about this. এদিকে আরেক ঘটনা ঘটে 1978 সালে। 1975 সালে নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা কিম বু সিয়ং বলে যে নর্থ কোরিয়ানরা সিউল অ্যাটাকের জন্য মাটির নিচ থেকে টানেল বানাচ্ছে। আর সেই টানেল ডিটেক্ট করার জন্য সাউথ কোরিয়া ডিএমজি বরাবর প্রতি 2 মিটার পর পর পানির পাইপ মাটিতে গেঁথে দেয়। আর সেখান থেকে 1978 সালের জুন মাসে একটা পাইপ বার্স্ট করলে সেই জায়গাটা ইনস্ট্যান্ট খোঁড়া শুরু হয়। অ্যান্ড এই খোঁড়া থেকেই তারা আবিষ্কার করে এক বিশাল টানেল সিস্টেম। 6 ফিট 11 ইঞ্চি চওড়া এবং প্রায় 2 মিটার উচ্চতার এই টানেলের দৈর্ঘ্য ছিল 1635 মিটার। অ্যাপারেন্টলি যখন এই টানেল খুঁজে পাওয়া যায় তখনও নাকি টানেলের কাজ চলছিল। এন্ড এটা ছিল তাদের খুঁজে পাওয়া থার্ড টানেল। এরপর আরো একটা টানেল খুঁজে পায় তারা এবং ধারণা করা হয় এরকম আরো প্রায় 16টা টানেল আছে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ান বর্ডারে। বাট এখানে আসলে চিন্তা করেন এইসব টানেল ঘন্টায় প্রায় 30,000 সৈন্য পার করতে পারে। যদি তারা আসলে 20টা টানেল তৈরির কাজ শেষ করতে পারতো তাহলে কি একটা সারপ্রাইজ অ্যাটাক হতো সাউথ কোরিয়ার জন্য। মানে টানেল নিয়ে কি একটা অবস্থা চিন্তা করেন। আমি নিজেও এই টানেলে গিয়েছিলাম কয়েকদিন আগে, অর্থাৎ থার্ড টানেল যেটা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে কোনো ক্যামেরা অ্যালাউড না, এই কারণে ভিডিওতে কিছুই দেখাতে পারতেছি না। বাট ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু পুরোপুরি অন্যরকম। মাটির এত ফুট নিচে গিয়ে তারপরে এত লম্বা একটা টানেল। বাট টানেলের হাইট খুবই কম ছিল, আমাদের হাঁটতে খুবই কষ্ট হয়েছে। প্রায় অলমোস্ট 10-15 মিনিট ধরে টানেলের ভেতর হাঁটাহাঁটি করা লাগছে, আর সবসময় আমি এরকম পজিশনে ছিলাম। সো এই তো। আর এরপর বেশ কিছু ছোটখাটো ক্ল্যাশ হলেও প্রোপাগান্ডা ওয়ারটাই বেশি হয়েছে। 1980 সালে সাউথ কোরিয়া বিশাল একটা পতাকা বসায় তাদের বর্ডারে, আর সেইটার জবাবে নর্থ কোরিয়া তাদের থেকে উঁচু আরো বড় একটা পতাকা বসায় তাদের সাইডে। সাউথ কোরিয়া ডিএমজিতে তেসংডং নামে একটা ভিলেজ বানায়, আর নর্থ কোরিয়া তার জবাবে কিজংডং নামে আর একটা ভিলেজ বানায়। বাট এখানে একটা টুইস্ট, এই ভিলেজে কোনো মানুষই নাই। মানে চিন্তা করেন কোন লেভেলের বাচ্চা। এখন আমি যেই ব্রিজটাতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্রিজটা কিন্তু খুবই হিস্টোরিক্যাল একটা জিনিস। কারণ যখন কোরিয়ান ওয়ার শেষ হয় তখন নর্থের বেশ কিছু সোলজার কিন্তু সাউথে আটকে ছিল, আর সাউথের বেশ কিছু সোলজার নর্থে আটকে ছিল। তো এরপরে যখন এই দুই দেশের সরকারের মধ্যে সৈন্য এক্সচেঞ্জ করার একটা ডিল সাইন করা হয়, তার পরবর্তীতে কিন্তু এই ব্রিজটা দিয়েই কিন্তু তারা সৈন্যগুলা এক্সচেঞ্জ করে। অর্থাৎ আমার সামনের দিকে যে সাউথ কোরিয়া, সেখানে আটকে থাকা নর্থ কোরিয়ান সোলজাররা কিন্তু তাদের দেশ নর্থ কোরিয়াতে ফেরত যায় আমার পেছনে, আর ভাইস ভার্সা উল্টা দিকের জন্য। সাউথ কোরিয়া যেখানে তরতর করে এগিয়ে গিয়েছে, নর্থ কোরিয়া সেখানে দিন দিন পিছিয়েই রয়েছে। দুই কোরিয়ার অ্যারোগেন্সের সাক্ষী এই ডিএমজি এখন রূপ নিয়েছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আর এর মধ্যে কিভাবে যেন এশিয়ার সব থেকে রেয়ার প্রাণীগুলো সেখানে জায়গা করে নিয়েছে। প্রায় 1 সেঞ্চুরি ধরে ভাবা হতো কোরিয়ান পেনিনসুলায় হয়তোবা কোনো বাঘ নাই, কিন্তু রিসেন্টলি ডিএমজিতে সেই বাঘেরও দেখা পাওয়া গিয়েছে। আর 2019 সালে দুই কোরিয়া একসাথে ইউনাইটেড নেশনসের কাছে যৌথ আবেদন করে এই ডিএমজিকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এমনকি 2018 সালে দুই কোরিয়ার মধ্যে ডিল হয় এই ডিএমজি দিয়ে ট্রেন লাইন বানাবে। 2019 সালে কিন্তু কিম জং উন প্রথম নর্থ কোরিয়ান প্রেসিডেন্ট হিসেবে সাউথ কোরিয়ান সয়েলে পা রেখেছিল। আর তিনি যেসব জায়গাগুলো ভিজিট করেছিল সেটা সাউথ কোরিয়ান গভর্নমেন্ট একটা পিসের সিম্বল হিসেবে এই ধরনের কালারের বেশ কিছু কি বলবো স্ট্রাকচার বানিয়েছিল। তো এরকম একটা জায়গার সামনে দাঁড়িয়ে আছি, অ্যান্ড ইটস অন ডিএমজি, তো এটা স্পেশাল। এখন আমার পেছনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝে গিয়েছেন এটা কি হতে পারে। মেইনলি সাউথ কোরিয়ানরা যারা এখন ইউনিফিকেশনের স্বপ্ন দেখে, তারা এখানে এসে এই ওয়ালে তাদের বিভিন্ন ওই পারের আত্মীয় স্বজনদের জন্য বিভিন্ন লেখা লিখে গিয়েছে। তো এটা খুবই ইমোশনাল একটা ওয়াল বলা যায়। বাট অন দ্য আদার হ্যান্ড মাঝে মধ্যে টুরিস্টরা এসেও কিছু লিখে যায়, সো দ্যাটস আ ডিফারেন্ট কেস।
বাট ম্যাক্সিমামই এখানে কোরিয়ান ভাষায় লেখা, অলদো কি লেখা জানি না, বাট এক্সপেক্ট করতেছি খুবই ইমোশনাল কিছু। বর্তমান কিন্তু সাউথ কোরিয়া এই ডিএমজিকে একদিন এই দুই কোরিয়া একসাথে হওয়ার একটা ওয়ে হিসেবে অ্যাডভার্টাইজ করে। এখানে হয়ে যাওয়া হাজারো ট্র্যাজেডিকে পিছনে রেখে তারা একটা সুন্দর ভবিষ্যতের চিন্তাও করছে। এখন হয়তোবা একদিন ডিএমজি ভেঙে গিয়ে দুই কোরিয়া এক হবে, কিংবা হয়তোবা হবে না, কিন্তু যতদিন পর্যন্ত এই ডিএমজি আছে ততদিন সেইটা এই এলাকায় এক একটা নতুন পলিটিক্যাল থ্রিল আমাদের দিয়েই যাবে। অ্যান্ড লাস্টলি হ্যাড ওয়ান থিং টু সে টু ইউ গাইস, আমি যখনই ভিডিও বানানো শুরু করেছিলাম আমার সব সময় কিন্তু আসলে একটা আশা ছিল ফিউচারে আমি এরকম ধরনের অনেক কনফ্লিক্ট জোনস, বর্ডার্স, এইসব জায়গায় ঘুরবো। আমি কখনো এক্সপেক্ট করি নাই ভিডিও বানানো শুরু করে মাত্র 2 বছরের মধ্যে আমার এই অপরচুনিটিটা চলে আসবে। সো কোরিয়া, ডিএমজি, এই জায়গাগুলো আসলে আমার যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে যাদের ইন্টারেস্ট, যাদের এই ধরনের কনফ্লিক্টস, এই বর্ডার ইস্যু এইসব নিয়ে ইন্টারেস্ট, তারা জানেন যে এটা কতটা হট একটা স্পট। আর সেখানে এসে এরকম ইচ্ছা মতো ভিডিও রেকর্ড করতে পারতেছি, আপনাদেরকে দেখাতে পারতেছি। সো ইটস এ ভেরি হিউজ থিং ফর মি। সো থ্যাংকস এ লট টু ইউ গাইজ, এ লট। অ্যান্ড দেখা যাক ফিউচারে আসলে এরকম আর কোথায় কোথায় যাওয়া হয়, আই ডোন্ট ইভেন নো ইয়েট। আর সো ইটস এ বিগ মুভমেন্ট ফর মি, এই আর কি। ওভারওয়েলমড। টাটা।